বাংলাদেশ ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ হচ্ছে ভারতবর্ষের পেটের মধ্যে এবং অপারেশন সিন্দুর আর তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটছে এবং তথাকথিত বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা কিছু গণমাধ্যম ভারত বিরোধী এবং পাকিস্তানের পক্ষে এবং ভুয়া তথ্য দিয়ে যেভাবে ভরিয়ে দিচ্ছে, এতে কি হচ্ছে, ভারতের পেটে অসুখ ধরেছে এবং ইতিমধ্যে ভারত ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে এবং তার ফলাফল বাংলাদেশের জন্য ভালো হবে না। এটা হুমকি নয়, এটা বাস্তব। শুধুমাত্র ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টা যদি উল্লেখ করা হয় তাহলে বাংলাদেশের আজকের প্রজন্ম যারা ৩০ লক্ষ খুনিদের বর্তমানে সমর্থন করছে, শুধুমাত্র ত্রিপুরার কি ভূমিকা সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ত্রিপুরার ভূমিকা, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ত্রিপুরার ভূমিকা। ত্রিপুরার ভৌগোলিক অবস্থান অদ্ভুতভাবে গাঁথা বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে। অন্যান্য রাজ্যের যেখানে একদিক থেকে সীমানা রয়েছে, সেখানে 3 দিকের বেশি দিক থেকে ত্রিপুরাকে আলিঙ্গন করেছে বাংলাদেশের সীমান্ত। ত্রিপুরা রাজ্যের 917 কিলোমিটার সীমান্তের 839 কিলোমিটারই বাংলাদেশের সাথে। ত্রিপুরা ভারতের 3য় ক্ষুদ্রতম রাজ্য, আর এই রাজ্যের রাজধানী অবশ্যই আগরতলা। আর আগরতলা থেকে পার্শ্ববর্তী অঞ্চলেই বাংলাদেশের সীমান্ত রয়েছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক, হ্যাঁ, এটা ছিল, বর্তমান পরিস্থিতিতে আর নেই। সেটা কেন নেই পরবর্তীতে আলোচনা করব। আজ বাংলাদেশ ও ত্রিপুরার মানুষ রাজনৈতিক কারণে একে অপরের থেকে বিচ্ছিন্ন, বিদেশি বলে চিহ্নিত। পাকিস্তানের বিষয় নিয়ে বাংলাদেশের এই প্রজন্ম ভারত বিদ্বেষী, কিন্তু নদীর জল মাঝখানে কাটলেও যেমন আলাদা হয় না, তেমনি উভয় প্রান্তের মানুষকে তার কাটা দিয়ে আলাদা করা সম্ভব নয়। আমরা এক ভাষায় কথা বলি, আমাদের হাসি, কথা, দুঃখ, বেদনা, চলাচল, আচার, ব্যবহার, জীবনধারা সবই এক। বাংলাদেশের সাথে ত্রিপুরার বসবাসকারী সাধারণ মানুষের কোনো গরমিল নেই। রাজন্য আমল থেকে ত্রিপুরা সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে, এবং ত্রিপুরা যেভাবে বাংলাদেশের সহযোগিতায় তার রাজ্য গঠন প্রক্রিয়াকে সফল করেছিল, সেই অর্থে ন্যূনতম ভিন্নতা নেই ত্রিপুরা আর বাংলাদেশের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম যেমন আমাদের প্রাণের সাথে মিশে আছেন, তেমনি অপারের মানুষের সাথেও মিশে আছেন। কিন্তু বর্তমানে একটা প্রজন্ম ইতিহাস ভুলে গেছে, এই ভেবে দুঃখ হয়। এবার আসছি 1947 খ্রিস্টাব্দের প্রসঙ্গে। 1947 সালে দেশ তথা বাংলা ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে, যা একজন বাঙালি হিসাবে কখনোই আমাদের সুখের অনুভূতি দেয় না। ধর্মের ভিত্তিতে দেশভাগ যে একটা ভুল সিদ্ধান্ত, তার এক জ্বলজ্জন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশ এবং ত্রিপুরার মানুষ। 71 সালে পশ্চিম পাকিস্তান শাসকদের অত্যাচারে অসহায়, সম্বলহীনভাবে যখন বাংলাদেশের মানুষ ত্রিপুরায় আসলো নিরাপদ আশ্রয়ের খুঁজে, তখন ত্রিপুরাবাসী তাদেরকে বুকে টেনে নিয়েছিল। হিন্দু মুসলমান প্রশ্ন তো তখন গৌণ ছিল। কই, তখন তো কেউ কাকে হিন্দু মুসলিম বলে দূরে সরিয়ে দেয়নি। আবার পূর্ব বাংলার সকল হিন্দুদের পশ্চিম বাংলা পাঠিয়ে পশ্চিম বাংলা থেকে মুসলমান এনে পূর্ব বাংলাকে জুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের সাথে। পাকিস্তানি মুসলিমদের সাথে বাংলার মুসলিমদের সম্পর্ক কয়দিন থাকলো কয়দিন?
আমরা বাঙালি, এটাই সবচেয়ে বড় পরিচয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের ত্রিপুরাবাসী যে পরিমাণ সাহায্য করেছে, আতিথেয়তা দিয়েছে, তা একজন বাংলাদেশি হিসাবে আজ কি তারা স্বীকার করে? অবশ্যই বর্তমান সময়ের প্রেক্ষিতে বলা যায়, বিশেষ করে বাংলাদেশে আগস্ট আন্দোলনের পর থেকে তা স্বীকার করে না। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং ভৌগোলিক কারণে 1 থেকে 4 নম্বর সেক্টর ছিল ত্রিপুরা ঘেঁষা। শুধু 1 নং সেক্টরে যুদ্ধরত 3টি ফোর্সের হেডকোয়ার্টার ছিল সাব্রুম উপজেলায়। হরিণাতে গেরিলা বাহিনীর হেডকোয়ার্টার, পুয়াংবাড়িতে হেডকোয়ার্টার, হেড ফোর্সের যে হেডকোয়ার্টার, ভাসানী নেপের হেডকোয়ার্টার। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, বর্তমান মুজিবনগর, অম্রকাননে স্বাধীন বাংলার প্রথম অস্থায়ী সরকার যে শপথ গ্রহণ করে, তার সিদ্ধান্তও কিন্তু আগরতলা থেকে নেওয়া হয়, ত্রিপুরার রাজধানী, এবং সেটা 12ই এপ্রিল নেওয়া হয়েছিল 1971 সালে। 12ই এপ্রিল আগরতলার সার্কিট হাউসে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কয়েকজন, তাদের নাম বলছি: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মুশতাক আহমেদ, জহুর আহমেদ চৌধুরীর নেতৃত্বে এক গোপন বৈঠক হয়। সেখানেই স্বাধীন বাংলা সরকারের সিদ্ধান্ত নেওয়া হয়। আগরতলায় স্বাধীন বাংলা সরকারের সংবাদটি সমস্ত ভারতসহ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে প্রচারিত হয় এবং তার সূত্রপাত ত্রিপুরার আগরতলা সেই সার্কিট হাউস থেকে শুরু হয়েছিল। 13ই এপ্রিল বুধবার দৈনিক সংবাদে হেডলাইন ছিল এরকম: বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে রক্ত ও অগ্নিশুদ্ধ স্বাধীন বাংলা সরকার গঠিত। তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রিত্বে স্বাধীন বাংলার মন্ত্রিসভা। মুজিবনগর সরকারের সদর দপ্তর ছিল কলকাতার 8 নম্বর থিয়েটার রোড। তবুও সাংবাদিকরা আগরতলায় প্রচুর ভিড় করতেন, কারণ ভৌগোলিক কারণে ঢাকা ও ঢাকার আশেপাশে কি হচ্ছে তার খবরাখবর একমাত্র আগরতলা থেকেই যত সহজে পাওয়া যেত, ভারতের অন্য কোনো শহর থেকে ততটা সহজে পাওয়া যেত না। এবার আসছি শরণার্থী প্রসঙ্গে। ত্রিপুরাতে প্রচুর শরণার্থী ছিল। 1971 সালে ত্রিপুরায় এমন কোনো পরিবার নেই যেখানে বাংলাদেশের শরণার্থী আশ্রয় নেয়নি। সে সময় ত্রিপুরার মোট জনসংখ্যা ছিল 15 লক্ষ। আর ভাবতে অবাক লাগে, বাংলাদেশি শরণার্থীর সংখ্যা ছিল 14 লক্ষর উপরে। দরিদ্র রাজ্য থাকা অবস্থায় ত্রিপুরাবাসীর পক্ষে এত মানুষের খাবার, বাসস্থান, চিকিৎসা করা খুব কষ্টের ব্যাপার ছিল। তারপরও ত্রিপুরাবাসী আন্তরিকতার সাথে বাংলাদেশিদের বুকে টেনে নিয়েছিল। একসাথে খেয়েছে, একসাথে ঘুমিয়েছে। আগরতলার জিবি হসপিটাল, IGM হসপিটালে প্রচুর শরণার্থী আসতেন। জায়গার অভাবে তাদের চিকিৎসা থেমে থাকেনি। আগরতলা শহর থেকে 3-4 কিলোমিটার দূরে স্থানীয়দের সহায়তায় বাঁশ খুঁটি দিয়ে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছিল, যাতে কেউ চিকিৎসার অভাবে যাতে মারা না যায়। এই ছিল ত্রিপুরার পরিষেবা। শরণার্থীদের মধ্যে যারা মারা যেত তাদের সেখানেই কবর দেওয়া হতো। বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের যেখানে যুদ্ধ হয়েছে সেখানেই রয়েছে বাংলাদেশের সোনার ছেলেদের কবর। ত্রিপুরাবাসীর এ ঋণ কিভাবে শোধ করবে আজকের পাকিস্তান প্রেমী নতুন প্রজন্ম? তারা জানে কি ত্রিপুরার কি ভূমিকা ছিল? 1971 সালে সবচেয়ে বর্বর হত্যাকাণ্ডটি চালানো হয় স্বাধীনতার ঠিক 2 দিন আগে, 14ই ডিসেম্বর। সেদিন গভীর রাত্রে মুনির চৌধুরী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী শিক্ষকদের হত্যা করা হয়। হত্যা করা হয়েছিল দেশের সাহিত্যিক, অধ্যাপক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ সকল শিক্ষিত শ্রেণীর মানুষদের। আর প্রসঙ্গত বলি, পাকিস্তান হচ্ছে হত্যাকারীর দেশ, শুধু সন্ত্রাসীদের দেশ না।
একটা ঐতিহাসিক প্রেক্ষিতে কিছু ঘটনা সেখানে বলি। ভারতবর্ষের স্বাধীনতার প্রাককালে যখন ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ দিবস 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ঘোষণা করা হয়েছিল, ওই দিন ভারতবর্ষে প্রায় 2 লক্ষ হিন্দুদের ওরা হত্যা করেছিল। এই তো গেল হিন্দুদের হত্যা করেছে। বাংলাদেশে এই দীর্ঘ শাসনে বাংলাদেশে 1947 থেকে 1971 মধ্যে প্রায় 30 লক্ষ মুসলমান, হিন্দু এবং বাঙালিদের এরা হত্যা করে। এবং বর্তমানে যে বালুচিস্তান লিবারেশন আর্মিদের যে মুক্তি সংগ্রাম চলছে, সেখানেও তারা গত দশকগুলিতে প্রায় 12 থেকে 15 লক্ষর উপরে মানুষকে তারা হত্যা করেছে নৃশংসভাবে। আজ যারা পাকিস্তান মুসলমান বলে পাকিস্তানের সমর্থন জুগিয়ে যাচ্ছে বা সামাজিক মাধ্যমে পাকিস্তান প্রেম উগড়ে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, পাকিস্তানের মুসলমান হচ্ছে বিশ্বে মুসলমানদের বিরোধী। এবার আপনারা ঠিক করে নেবেন, আপনারা পাকিস্তান প্রেমী মুসলমান না আপনারা মানবতা প্রেমী মুসলমান। পাকিস্তান এরা মানবতার শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা বিশ্বের প্রত্যেকটা দেশের শত্রু। বিশ্বের কোথাও যদি সন্ত্রাসবাদের ইউনিভার্সিটি থাকে তাহলে অবশ্যই সেটা পাকিস্তানে রয়েছে। অবশেষে বুকবেড়া বেদনা নিয়ে 16ই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে সেদিন বাংলাদেশের আনন্দ উৎসব করেছিল। অবশ্যই স্বাধীনতা পেয়েছে, আনন্দ উৎসব করবে। সেই আনন্দ উৎসবটাও ছুঁয়ে গিয়েছিল ত্রিপুরাবাসীর মধ্যে। সেদিন ত্রিপুরাও বাংলাদেশের জনগণের সাথে বিজয় মিছিল করেছিল। ভারতের যে কোনো অঞ্চলের চেয়ে ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো ও বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু আজ আর এই সম্পর্ক হয়তো নেই। গত কয়েক দশক ধরে আগরতলা বইমেলায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে রাখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এবং বাংলাদেশের বিভিন্ন স্টল এই বইমেলায় খোলা হতো, এবং এই বইমেলার প্রধান আকর্ষণ বাংলাদেশের স্টলগুলি ছিল। বাংলাদেশের শিল্পী সাহিত্যিকদের ভারতের, বিশেষ করে ত্রিপুরার নিজস্ব আঙ্গিকে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এই রাজ্যে তথা সমগ্র উত্তর পূর্ব ভারতে। দক্ষিণ ত্রিপুরা জেলার চোত্তাখোলায় তৈরি করা হয়েছে ভারত বাংলা মৈত্রী উদ্যান বা বাংলাদেশ ভারত মৈত্রী উদ্যান। চোত্তাখোলার মৈত্রী উদ্যানে সবচেয়ে উঁচু টিলার উপর 7ই মার্চ ঐতিহাসিক ভাষণের আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দীর্ঘ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এবং শুধু তাই নয়, ত্রিপুরার যে সরকারি মিউজিয়াম, ত্রিপুরা স্টেট মিউজিয়াম রয়েছে, তার একটা অনেকগুলি গ্যালারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষিত করে রাখা হয়েছে। ত্রিপুরার মানুষ 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সহ বাংলাদেশের জাতীয় দিবসগুলি অত্যন্ত শ্রদ্ধা, গভীর ভালোবাসা এবং আনন্দের সঙ্গে পালন করে। ভারত কিংবা ত্রিপুরা এর প্রতিদান হিসাবে চেয়েছে যাতে বাংলায় শান্তি ফিরে আসে, সমৃদ্ধি ফিরে আসে এবং নিরীহ মানুষ যাতে পাকিস্তানি পিশাচদের হাত থেকে মুক্তি পায়। আমেরিকার রক্তচক্ষু অবজ্ঞা করে তৎকালীন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তি সংগ্রামে ভারতবর্ষকে ঠেলে দিয়েছিলেন। আর আজ ওরা বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে ভারত নাকি বিলিয়ন বিলিয়ন বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু আজ এই শান্তি সমৃদ্ধির মধ্যে আর নেই, এবং এর কঠিন মূল্য হয়তো বাংলাদেশকে দিতে হবে। আজ বাংলাদেশের গলিতে গলিতে ভারত বিরোধী মনোভাব গড়ে তুলতে এক শ্রেণীর মৌলবাদী উঠে পড়ে লেগেছে। এমনকি ভারতের 7 সিস্টার দখলেরও হুমকি আসছে।
একটা সময় এমন হবে যে বাংলাদেশকে তার কঠোর মূল্য দিতে হবে। ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং ইতিহাসের ধারণা না থাকলে একটা জাতি যে সংকটাপন্ন হয়, এই বিষয়টা যত তাড়াতাড়ি বাংলাদেশের এই প্রজন্ম বুঝতে পারবে, সেটা উত্তর পূর্ব ভারত তথা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। একটা বিষয় স্পষ্ট যে কিছু তথাকথিত বাংলাদেশের মিডিয়া বলছে যে ভারতবর্ষ তাদের বিপুল পরিমাণ দ্রব্য বাংলাদেশে বিক্রি করে থাকে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের এই 10 to 15 বিলিয়ন যে অর্থ ভারতবর্ষ বাণিজ্য করে, সেই বাণিজ্য বন্ধ হয়ে গেলে ভারতবর্ষের কিচ্ছু হবে না। কারণ একটা বটবৃক্ষ তার যদি একটা শাখা ভেঙে পড়ে তাহলে গাছের কিচ্ছু হয় না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের যদি 2 বিলিয়ন বা 3 বিলিয়ন বাণিজ্য ভারতবর্ষের সঙ্গে বন্ধ হয় তাহলে বাংলাদেশে তার প্রভাব পড়বে। আর দুই দেশের মধ্যে জলযুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশ না খেয়ে থাকবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গাতে, সেটা হচ্ছে বিশ্বস্ততা, যেটা হচ্ছে বন্ধুত্ব, যেটা হচ্ছে ইতিহাসের প্রতি সম্মান। ভারতবর্ষের সাহায্য ছাড়া, ভারতবর্ষের অবদান ছাড়া বাংলাদেশ পাকিস্তানিদের থেকে মুক্তি পাওয়া একটা অসম্ভব ব্যাপার ছিল। এটা যারা 70-এর দশকের, 80-র দশকের, 90-এর দশকের তারা উপলব্ধি করতে পারবে। একবিংশ শতকের এই প্রজন্ম শুধু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকারকে উড়িয়ে দিয়ে, তাড়িয়ে দিয়ে নিজেকে আমেরিকা ভাবলে চলবে না। তাই বন্ধ হোক এই ভারত বিরোধী কার্যকলাপ, এই আবেদন থাকবে। অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে অনেকে আমাকে অনেক গালাগালি করবে এবং পাকিস্তানের ফ্ল্যাগ দেখিয়ে অনেক গালাগালি করবে, চায়নার ফ্ল্যাগ দেখিয়ে গালাগালি করবে। এবং ইতিপূর্বে যে ভিডিওগুলিতে সত্য কথা তথ্যের নিরিখে উল্লেখ করেছি, সেখানেও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদের জাতিত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। আমি বলবো এগুলি শুধু ঘৃণার পরিবেশ তৈরি করছে। আর ভারতবর্ষ যদি ভিডিওর শুরুতেই বলেছিলাম ঔষধ খাওয়া শুরু করে দে, পেটের ট্রাবলস কী করে নিরাময় হয় সেটা বাংলাদেশ বুঝবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভারত বাংলা আবার মৈত্রী তৈরি হোক সেই আশা নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন।